নারীরা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে এই গণঅভ্যুত্থানের সময়। তারা নিজেরা শিল্ড হয়ে তাদের ব্রাদারদের রক্ষা করছে। তাদের যে ঐতিহাসিক দায়িত্ব তারা পালন করেছেন, তারপরে তো তাদের সাথে একটা ঐতিহাসিক প্রতারণাও করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে নারীদের একটা অংশগ্রহণ ছিল, স্পন্টেনিয়াস অংশগ্রহণ, বলা হচ্ছিল অগ্রভাগেই ছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে বলা হয় যেটা অনেকেই এখন পেছনে চলে গেছে, নিরাপত্তাহীনতা বেড়েছে। তাহলে নারীর এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়নের ক্ষেত্রে এটা একটা বড় বাধা সৃষ্টি করছে কিনা? দেখেন, প্রথমত আমি ক্ষমতায়ন শব্দটা পছন্দ করিনি, এটা আমি পূর্বেও বলেছি। আমি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, নারীর ক্ষমতায়ন, এই শব্দগুলো আমি পছন্দ করি না। এটা যদি ইকোনমিক এম্পাওয়ারমেন্ট আমরা বলি, যেই এম্পাওয়ারমেন্টই হোক, এগুলোকে ক্ষমতা হিসেবে চিন্তা করলেই আপনার কাজগুলো ভুল হবে। আমি মনে করি এটাকে দায়িত্ব হিসেবে নিতে হবে। তাহলে হচ্ছে মানে নারীরা তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে এই গণঅভ্যুত্থানের সময়। তারা নিজেরা শিল্ড হয়ে, আমি বারবার এগুলো ব্যাখ্যা করেছি যে তারা নিজেরা শিল্ড হয়ে তাদের ব্রাদারদের রক্ষা করছে। কিন্তু অভ্যুত্থানের পরে সব দলেই তাদের ব্রাদাররা কি করেছেন এটা যদি আমি দেখি, একটা কমিটিতে, আমি আপনাকে উদাহরণ দিই, আপনি কখনোই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলের ঢাকা মহানগরের কমিটি বা কোনো মহানগরের কমিটির মূল পার্টির মহানগর কমিটি কি নারী দেখতে পেয়েছেন কিনা? সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক কেন পাননি জানেন? কারণ মহানগর হচ্ছে পাওয়ার হাউস। প্রত্যেকটা দল এটা এভাবে ভেবে অভ্যস্ত। এই পাওয়ার হাউস অনেক লোক মোবিলাইজ করবে, অনেক সন্ত্রাসী পালবে, অনেক চাঁদাবাজ পালবে, অনেক অ্যারোগেন্ট লোক পালবে। এইভাবে করে এই মহানগরটাকে সাজানো হয়েছে। এটা রাজনীতিটা এমন, এবং অস্ত্রবাজি আছে এখানে, টাকার ঝনঝনানি আছে। এখন এই যে সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে নারীরা কি করবে? নারীরা কি এটার মধ্যে ইনভলভ হবে? এবং দলগুলো মনে করে নারীরা এটা পারবে না, এই যে সিস্টেম, এটার মধ্যে নারীরা পেরে উঠবে না। তাহলে কি করার? নারীরা তো আবার রাজনীতিতে আসেও, তাদেরকে আলাদা করার উপায় কি? আমি আপনাকে একটু ব্যাখ্যা করি, তাহলে একটু বোঝা যাবে। একটা কমিটির মধ্যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট থাকে, আপনারা এগুলো শুনেছেন এই শব্দগুলো। প্রেসিডেন্ট ক্যান্ডিডেট থাকে 7 জন, তারপরে সেক্রেটারি ক্যান্ডিডেট থাকে 5 জন, এরকম ক্যান্ডিডেট থাকে না? যদি নারী পুরুষ উভয় পলিটিক্স করে, তাহলে তো ক্যান্ডিডেটের মধ্যে মেয়েরাও থাকবে। আপনি খুব মেটিকুলাসলি কিভাবে একটা জনগোষ্ঠীকে আপনার কম্পিটিশন থেকে বের করে দিতে পারবেন? তাকে স্লাট শেমিং করে, তাকে বডি শেমিং করে, তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে, তার জন্য পলিটিক্সের ভালনারেবল পরিস্থিতি তৈরি করে, তাকে অনিরাপদ করলেই আপনি পুরো একটা জনসংখ্যার 52% তো উইমেন। তার মানে আপনার রাজনীতিতেও অর্ধেক থাকার কথা, অর্ধেক অংশ নাই করে দেওয়া হয়েছে। অর্ধেক কম্পিটিশন, প্রত্যেক পোস্ট থেকে অর্ধেক কম্পিটিশন নাই, শুধুমাত্র পুরুষদের কম্পিটিশন হবে। এটা কেন করা হয়েছে? যে এইটা আমি দেখেছি যে আমরা যখন রাজনীতি করতে যাই তখনও এই বিষয়গুলো আমাদেরকে এফেক্ট করে। কারণ ওই যে মহানগরের পলিটিক্স, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ, এটা তো জুলাই অভ্যুত্থানের স্পিরিটের কথা যদি বলা হয়, সেটার সাথে তো এটা সাংঘর্ষিক নয়? এটা তো খুবই সাংঘর্ষিক, এই জন্য এটার বিপক্ষে আমরা কথা বলছি। এবং নারীদের তাদের যে ঐতিহাসিক দায়িত্ব তারা পালন করেছেন, তারপরে তো তাদের সাথে একটা ঐতিহাসিক প্রতারণাও করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে। এবং মানে এটা শুধুমাত্র এটা ন্যাচারালি হয় নাই, এটাকে অর্কেস্ট্রেটেড করা হয়েছে। এবং খুব সিস্টেমেটিকলি নারীরা যাতে আর পলিটিক্সে না আসে, পলিটিক্সে ওই কম্পিটিশনটা যাতে চলে যায়, পলিটিক্সে যাতে নারীদেরকে মানে মাথা ব্যথার কারণ হিসেবে দেখতে না হয়। নির্বাচনে আমরা পত্রিকায় সংবাদ পড়েছি, অনেকে ইলেকশন করতে চেয়েছিলেন, কিন্তু যেটা বলছিলেন সাইবার বুলিং, আপনার স্লাট শেমিং, এগুলোর কারণে অনেকে আবার পিছিয়ে গেছেন। এরকম খবর আপনিও দেখেছেন? এটা আমি দেখেছি। শুধু তাই না, আমি আপনাকে বলি যে আমি পদযাত্রায় গিয়েছি, আমি 57টা জেলা গিয়েছি, আমি পুরো প্রায় 29 দিন ছিলাম। এবং ওই 57টা জেলায় আমার কাছে 57 জেলার 57 রকমের মেয়ে এসেছে, এবং প্রত্যেকটা জেলায় সেম কাহিনী। প্রত্যেকটা জেলায় মেয়েরা এসে বলেছে তারা পলিটিক্স করতে চায়, কিন্তু পরিবেশটা নাই, তারা নিরাপদ বোধ করছে না রাজনীতিতে এসে। কারণ রাজনীতিটা খুব মানে যেরকম অভ্যুত্থানের সময় পুলিশের বুলেটের সামনে এত ভয়ঙ্কর ছিল না যতটা রাজনীতির মাঠ ভয়ঙ্কর। তাহলে এই ভয়ঙ্কর রাজনীতির মাঠকে যদি পরিষ্কার করা না যায়, এই পুরাতন রাজনৈতিক ধারা যদি পরিবর্তন করা না যায়, এবং আমাদের দেশের মানুষের মানসিকতা যদি পরিবর্তন করা না যায় যে কোন রাজনীতিবিদ ভালো, এটার প্রমাণ তার পিছনে কত অ্যাগ্রেসিভ লোক আছে, কত অস্ত্রধারী লোক আছে, তার কত টাকা আছে, সে কত প্রভাবশালী ফ্যামিলি, তার ফ্যামিলিতে কয়জন রাজনীতি করে, এটা গুরুত্বপূর্ণ না। আর আমাদের মতো নারীরা যদি পলিটিক্সে আসতে চান, আমাদের মতো নারীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, ডিসিশন মেকিং পাওয়ারে থাকতে চান, তাহলে সেখানে দেখতে হবে যে এই আমাদের তো পরিবারে কোনো ধরনের রাজনীতিবিদ নাই, কোনো রাজনৈতিক
ব্যাকআপ নাই, তাহলে আমরা কি রাজনীতি করব না? নাকি যাদের পরিবারে বড় বড় রাজনীতিবিদ আছে তাদের বাবা বা ভাই পরিবারতন্ত্রই থেকে যাবে কিনা, ওইটাই থেকে যাবে কিনা? পরিবারতন্ত্র মানে এখন আমরা পরিবারতন্ত্র আবার কতটুকু আমরা একসেপ্ট করব? যে একই পরিবারে যদি আপনার 2জন 3জন রাজনৈতিক ব্যক্তি থাকেন যিনি রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্সিয়াল, এবং এই 3জন একই পরিবারে 3জন, আপনি দেখেন যে পাওয়ার সেন্টারটা ওই পরিবার কেন্দ্রিক হবেই তো, কারণ ওই পরিবারকে কেউ খেপাতে চাইবে না। আর 3জন তো আবার এক জায়গায় হয়তো রাজনীতি করবে না, একজন জেলায় যাবে, একজন শহরে থাকবে, আরেকজন হয়তো উপজেলায় যাবে। তার মানে 3 দিক থেকে প্রেসার করার, এটা খুব সিম্পল।